নমস্কার বন্ধুরা, আমি রাজন হায়ার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি হায়ারের ইনভার্টার রেফ্রিজারেটর যদি কোনো কারণে কুলিং না করে, ঠান্ডা না হয়, তাহলে আপনারা কিভাবে বুঝবেন এটিতে কি সমস্যা হয়েছে, গ্যাস সমস্যা নাকি অন্য কোনো সমস্যা বা কম্প্রেসর সমস্যা ইত্যাদি ইত্যাদি। আজ আমি আপনাদের সামনে এটি পুরো ব্যাখ্যা করে দেখাবো, পুরো আপনাকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে ফ্রিজে কী সমস্যা হয়েছে, কিভাবে ঠিক করতে হবে। তো এই ফ্রিজটিতে লাইট জ্বলে কুলিং হচ্ছে, কিন্তু যেই পরিমাণ কুলিং হওয়া দরকার সেই পরিমাণ কুলিংটি কিন্তু এই রেফ্রিজারেটর দিতে সক্ষম হচ্ছে না। তো কী কারণে সেটি হচ্ছে এ টু জেড আজকে আমি আপনাদের সামনে দেখাবো। আর সে কী কী প্রক্রিয়া অনুসরণ করে আপনাকে এ টু জেড সমাধান করে দেওয়া যায় সেই বিষয়টি আমি আপনাদের এটা করে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডিপের অংশটি আমি এখানে খুলে রেখেছি। এখানে কিন্তু আমার সেই পরিমাণ ঠান্ডা হচ্ছে না, এখান থেকে কষে বের হচ্ছে না, ধোয়ার মতো কোনো কিছু বের হচ্ছে না, একেবারে কুলিং নেই বললেই চলে। আর যদি আমি এখানে কম্পার্টমেন্টটি দেখাই, এখানে কিন্তু আমার টেম্পারেচার সঠিক পরিমাণে সেট করার পরও কিন্তু দেখা যাচ্ছে যে আমার ফ্রিজে কুলিং কিন্তু ওই পরিমাণ দেখা যাচ্ছে না। ওই পরিমাণ কুলিং না হওয়ার কারণটা কী রয়েছে এ টু জেড এখন আমি আপনাদের সামনে বিস্তারিত চেক করে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একেবারে কুলিং হচ্ছে না। তো কুলিং না হওয়ার কী কারণ রয়েছে চলুন আমরা ভেতরে গিয়ে দেখি। তো এই যে আমি ফ্রিজার অংশের যেই সামনের কভারটি থাকে সেই কভার আমি খুলে ফেলেছি। কভারটি খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইভাপোরেটরের কোনো ধরনের কিন্তু এখানে আইস ফর্মিং হচ্ছে না, আইস ফর্মেশন হচ্ছে না। শুধুমাত্র যে সাকশন পয়েন্টটি রয়েছে, যে পাইপটি হচ্ছে কম্প্রেসারে গিয়েছে, সাকশন পাইপটি অ্যাকুমুলেটরের সাথে রয়েছে, সেই পাইপটি শুধুমাত্র আইস কম্প্যাক্ট হয়েছে, আইস জমাট বেঁধেছে। আর বাকি যে ইভাপোরেটর রয়েছে, বাকি ইভাপোরেটর কিন্তু একেবারেই কুলিং নেই, একেবারে কোনো ধরনের ঠান্ডা অনুভূত হচ্ছে না, বোঝা যাচ্ছে না, কোনো ধরনের কিন্তু আইস এখানে জমেনি। তো সেটি না জমার কী কারণটি রয়েছে আর কেনই বা হচ্ছে এ টু জেড চলুন আমি দেখাবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রিজটিতে কোনো ধরনের কুলিং হচ্ছে না, এখানে হিটার ভালো রয়েছে, ফ্যান চলছে, সব কিছু ঠিকঠাক রয়েছে, তারপরে কিন্তু এটি কেন কুলিং করছে না এটি হচ্ছে এখন বড় বিষয়। তো এই ফ্রিজটিতে কি হয়েছে, ফ্রিজে কি গ্যাস রয়েছে নাকি গ্যাস লিকেজ হয়ে গিয়েছে নাকি কম্প্রেসার পাম্পিং দুর্বল হয়ে গিয়েছে, এ টু জেড এখন আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ, যদি আপনারা আমার এই চ্যানেলটিকে প্রথম এসে থাকেন, প্রথম ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে যখনই আমি এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওয়াটার হিটার সম্পর্কিত ভিডিও আপলোড করি তখন যেন ওই সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সহজে ওই ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন যে স্ট্যান্ড আপ পয়েন্টে রয়েছে, এখান থেকে আমি ক্যাপিলারিটি কেটে ফেলে দেখাবো যে ফ্রিজটিতে আসলে কি হয়েছে। ফ্রিজটিতে কিন্তু গ্যাস আমাকে দেখাচ্ছে, এখান থেকে আমাকে সাদা সাদা কিন্তু এখানে লিকুইড বেরিয়ে যাচ্ছে। এর মানে কি হচ্ছে, এর মানে আমার ফ্রিজে কিন্তু কোনো ধরনের লিকেজ নেই। তো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে চকিং হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই ডায়ারটি রয়েছে, ডায়ারটিকে আমি পরিবর্তন করব। আর এখান থেকে হচ্ছে কিন্তু আপনাকে যে কম্প্রেসর অয়েলটি রয়েছে, কম্প্রেসর অয়েলটি এই ডিসচার্জ পাইপ দিয়ে ইভাপোরেটরে উঠে যাওয়ার কারণে ইভাপোরেটরে প্রচুর পরিমাণে এখানে তেল জমে গিয়েছে, অয়েল জমে যাওয়ার কারণে কিন্তু আমার এই ফ্রিজটি ভালোভাবে সার্কুলেশন হতে পারছে না, ভালোভাবে কুলিং করতে পারছে না, যার কারণে কিন্তু এই সমস্যাটি দেখা দিচ্ছে। তো বন্ধুরা দেখুন এখন আমি এম্পিয়ার এখানে লাগিয়ে রেখেছি, এখানে হচ্ছে এম্পিয়ার লাগানোর পরে কিন্তু 0.84 এম্পিয়ার কিন্তু আমার এই ইনভার্টার কম্প্রেসরটি দেখাচ্ছে। এর মানে কি হচ্ছে, এর মানে হচ্ছে যখন ফ্রিজটি চলছিল তখন কিন্তু এম্পিয়ার অনেকটা কম ছিল। যখন আমি এই পাইপগুলো কাটিনি, পাইপগুলো কাটার পূর্বে কিন্তু এম্পিয়ার অনেকটা কম ছিল, এখন কিন্তু সেই চকিং ভাবটি নেই, যার কারণে এম্পিয়ারটা বেড়ে গিয়েছে। কারণ এখান থেকে আমি ডিসচার্জ পাইপটিকে যে হচ্ছে স্ট্যান্ডার থাকে, ফিল্টার থাকে, ড্রায়ার ফিল্টার, ওই অংশটি আমি কেটে ফেলেছি। কেটে ফেলার কারণে দেখা যাচ্ছে যে অনায়াসে আমার কিন্তু বাতাসটি বের হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে প্রেশার করছে। এর মানে হচ্ছে তখন আমার এম্পিয়ারটা কিন্তু স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তো এখন আমি এটিকে চেক করব যে
যে কম্প্রেসার পাম্পিংটি ভালো রয়েছে কিনা। তো এখানে কিন্তু কম্প্রেসার পাম্পিংটি আমি চেক করছি, পাম্পিংটি আমি ধরে রাখার চেষ্টা করছি, কিন্তু আমি একটা সময় যে আর পাম্পিংটিকে ধরে রাখতে পারছি না। তো অটোমেটিক্যালি কিন্তু প্রেশারের কারণে আমার আঙ্গুল এখান থেকে দূরে চলে আসছে এবং হচ্ছে প্রেশারটি এখানে ভালোভাবে কিন্তু কম্প্রেসার প্রডিউস করতে পারছে এবং বোঝাচ্ছে যে কম্প্রেসারটা উইক নেই, কম্প্রেসারটা ঠিক রয়েছে এবং এটা পাম্পও অলরেডি ভালো রয়েছে। তো এখন আমি আপনাদের এই সামনে কম্প্রেসারের যে পাইপগুলো রয়েছে, পাইপগুলো আমি কেটে আমি দেখাবো যে কম্প্রেসারের অয়েল কি পরিমাণ রয়েছে। কম্প্রেসার অয়েল কমে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় চেকিং হয়, আর অয়েল কমে যেয়ে কিন্তু সেগুলো হচ্ছে কন্ডেন্সার ইভাপোরেটরে যেয়ে কিন্তু অয়েলগুলো জমা হয়। তো জমা হওয়ার কারণে কিন্তু ধীরে ধীরে করে কুলিংগুলো লেস হতে থাকে, কুলিং লেস হওয়া শুরু করে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখন যে সিস্টেমটা আমি এখানে চেক করছি, এটি এখন আমি কম্প্রেসার পাম্পিং চেক করছি, পাম্পিং ব্যাক চেক করছি। যদি আমার এখান থেকে ধরার পরও যদি দেখা যায় যে কম্প্রেসার পাম্প ব্যাক করছে, তাহলে সাকশন পয়েন্ট দিয়ে অথবা ডিসচার্জ অথবা চার্জিং পয়েন্ট দিয়ে কিন্তু পাম্পিং ব্যাক হওয়া শুরু করবে। তো সেটি কিন্তু এখন করছে না, তার মানে হচ্ছে কম্প্রেসারটি আমার ভালো রয়েছে। তো এখন আমি কী করবো, এখান থেকে কম্প্রেসার ডিসচার্জ পয়েন্ট খুলবো, আর ডিসচার্জ পয়েন্ট খুলবো, সাকশন পয়েন্ট খুলবো। অলরেডি আমি চার্জিং পয়েন্টটি কেটে রেখেছি। চার্জিং পয়েন্ট কেটে রাখার পরে এটি কিন্তু আমি পুনরায় এটাকে ওয়েল্ডিং করে একটা সংযোগ স্থাপন করে এখানে গ্যাস চার্জ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাকশন পয়েন্টটি আমি এখান থেকে কেটে রেখেছি, ডিসচার্জ পয়েন্টটি কেটে রেখেছি, কম্প্রেসার খোলাও হয়ে গেছে। তো এখন আমি কিছুক্ষণের ভিতরে এটি বের করব এবং হচ্ছে পাম্পিংয়ের আমি ব্যাক প্রেশারটা চেক করছি যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো সব কিছু এখানে ঠিকঠাক রয়েছে। এখন শুধুমাত্র কম্প্রেসারটা খুলে চেক করতে হবে যে কম্প্রেসারের যে অয়েল যে পরিমাণ থাকা দরকার সেটি মজুদ রয়েছে কিনা, নাকি কম্প্রেসার তো অলরেডি যে পরিমাণ অয়েল ছিল সেগুলো কিন্তু কন্ডেন্সার এবং ইভাপোরেটর উঠে গিয়েছে, যার কারণে কিন্তু এই সমস্যাটি হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমি ডিসচার্জ পয়েন্ট, সাকশন পয়েন্ট কেটে ফেলেছি। এখন আমি কম্প্রেসারটাকে বের করে এটা অয়েল পরিবর্তন করব এবং কী পরিমাণ অয়েল রয়েছে সেটিও এখন আমি আপনাদের কাছে দেখাবো। তো বন্ধুরা দেখুন, এই যে কম্প্রেসারের চার্জিং পয়েন্ট, সাকশন পয়েন্ট সবগুলো খুলে ফেলেছি। এখন আমি কম্প্রেসারটিকে ধীরে ধীরে করে এটাকে বাহির করব, এটা বের করে তখন আমি আপনাদের দেখাবো। এই যে কন্ডেন্সার রয়েছে এবং সাকশন রয়েছে, এটাকে আমার দুটোই কিন্তু ওয়াশ করতে হবে। তো ওয়াশ করার আগে আপনাকে কম্প্রেসারটি থেকে যে কী পরিমাণ অয়েল রয়েছে সেটা আপনাকে বের করতে হবে। তো এখন আমি কম্প্রেসার অয়েলটি এখন আমি বের করছি। বের করে দেখার পরে দেখাবো যে কী পরিমাণ অয়েল কম্প্রেসারে ছিল আর কী পরিমাণ অয়েল কম্প্রেসারে থাকা উচিত ছিল। তো এখন দেখতে পাচ্ছেন এই যে ভিতরে কম্প্রেসার অয়েলটি ছিল, এই অয়েলের কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। অয়েলের কালার চেঞ্জ হওয়ার মানে হচ্ছে কিন্তু কম্প্রেসারের যে পরিমাণ অয়েল থাকার কথা সেটি অবশ্যই কমে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অল্প পরিমাণে এখানে কম্প্রেসার অয়েল পাওয়া গিয়েছে, আর বাকিটা কিন্তু ইভাপোরেটর এবং কন্ডেন্সারে উঠে গিয়েছে। তো আমাকে ইভাপোরেটর কন্ডেন্সার পুরোটা ফ্লাশ করতে হবে। ফ্লাশ করার পরে কিন্তু আমাকে নতুন অয়েল কম্প্রেসারে চার্জ করতে হবে, এরপর গ্যাস চার্জ করতে হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এটি কিন্তু গ্যাস চার্জ করে রেখেছি এবং এটাতে আমি গ্যাস চার্জ করেছি, কম্প্রেসার অয়েল পরিবর্তন করেছি, কন্ডেন্সার ফ্লাশিং করেছি এবং সর্বশেষ এখন ফ্রিজটি এখন আপনাদের সামনে চলে এসেছে। এই যে দেখুন, ডিপে প্রচুর পরিমাণে ঠান্ডা হচ্ছে, কুয়াশা হচ্ছে, সাদা এখানে আপনার ধোয়ার মতো বের হচ্ছে। আর যদি আমি নর্মালটা দেখাই, নর্মালের অংশে আপনি দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ ঠান্ডা হচ্ছে এবং পূর্বের তুলনায় কিন্তু এখানে অনেক ভালো ঠান্ডা হচ্ছে, যা প্রথমে কিন্তু ছিল না। তো এখন দেখতে পাচ্ছেন ফ্রিজটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর যদি এই বিষয়ে সম্পর্কে জানতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কী বিষয়ে জানতে চান, কী জিনিসটি বুঝেন নেই। আর যদি আমি না বুঝে থাকি আপনারা আমাকে কমেন্ট করে বুঝিয়ে দিয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 1 বোতল পানি রেখেছিলাম, পানি কিন্তু একেবারে বরফে পরিণত হয়েছে এবং বরফটি কিন্তু ভিতরে ফেটে গিয়েছে। এর মানে হচ্ছে কুলিংয়ের জন্য কোনো এখন আর সমস্যা নেই, পারফেক্ট কুলিং হচ্ছে, মাছ মাংস সবই জমে গিয়েছে। তো এখন কিন্তু এখানে ভালো কন্ডিশনে ফ্রিজটি চলছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের সবার মাঝে এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন।